24 বছর পর বাশার আল আসাদের পতন, সিরিয়ার নতুন স্বাধীনতার ঘোষণা, বিদ্রোহীদের পথে পথে জনতার বিজয় উল্লাস। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাল আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক প্রভাবের আশা। সবার সাথে আমাদের একটা অর্থনৈতিক জোট হতে পারে এবং এই অর্থনৈতিক সম্পর্ক যখন আমরা নির্মাণ করতে পারি, অলরেডি আমরা কিন্তু উই আর ইন দ্য মেকিং। হাইকমিশনে হামলা ও তথ্য সন্ত্রাসের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা, ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য জরুরি, ভারতকে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের তাগিদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল, হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এবং দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শিরোপা ধরে রাখার প্রত্যয় ইয়াং টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি শিখা আজিজ। এবার সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নিল বিদ্রোহীরা। স্থানীয় সময় রোববার রাজধানীতে প্রবেশ করেই আসাদ সরকারের পতনের ঘোষণা দেয় তারা। একে একে দখলে নেয় সরকারি সকল কার্যালয়। এরই মধ্যে বিমানে করে অজানার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে আসাদের পতনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দামেস্ক জুড়ে আনন্দ উদযাপন করছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন আফরিন মৌ। গুলি ছুটতে ছুটতে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করছে বিদ্রোহীরা। বিভিন্ন জায়গায় আসাদের মূর্তি ভেঙে নিজেদের ক্ষোভের জানান দেন তারা। কোনো প্রকার বাধা ছাড়াই দামেস্কে ঢুকে পড়ে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আল শাম ও তার মিত্ররা। খুব সহজেই একে একে টেলিভিশন, রেডিও সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা দখলে নেয় বিদ্রোহীরা। এমনকি বিমানবন্দরও তাদের কবজায়। এর পরপরই দামেস্কের কাছে কারাগারে বন্দীদের মুক্তির মধ্য দিয়ে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা দেয়। এরই মধ্যে এক বিবৃতিতে আসাদ সরকারের পতনের দাবি করে তারা। সেই সঙ্গে সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনাও বলছেন বিদ্রোহীরা। বিবৃতিতে সমস্ত সিরিয়ানদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতিও দেন। বিদ্রোহীদের হামলার মাত্র 1 সপ্তাহের মাথায় 50 বছরের বেশি সময়ের শাসনের পতন ঘটল আসাদ পরিবারের। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমের খবরে আসে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। প্রথমে এ দাবি সিরীয় সেনাবাহিনী প্রত্যাখ্যান করে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায় রোববার ব্যক্তিগত বিমানে চড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন আসাদ। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে আসাদের 24 বছরের শাসনের পতন উদযাপন করতে রাস্তায় নেমে এসেছেন সিরিয়ার সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ গাড়িতে করে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা বলে স্লোগান দেন। পতনের পর বিরোধীদের দিকে হাত বাড়িয়েছেন সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। বিবৃতিতে জনগণ যাদের বেছে নেবেন তাদের সঙ্গেই কাজ করার জানান দেন তিনি। সেই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে জাতিসংঘ। তবে বিদ্রোহী গোষ্ঠীকে আইএস দাবি করে আসাদের পতনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে সিরিয়ায় যুদ্ধের ফলে আইএসের পুনরুত্থান বা মানবিক বিপর্যয় ঘটবে না। সিরিয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, এমনটাই ইঙ্গিত দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। এবারের এই বৈঠকে ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা, ভিসা ব্যবস্থা সহজীকরণ, সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করা হবে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এবারের বৈঠকটিকে।
সবশেষ 2023 সালের নভেম্বরে নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা অপপ্রচার করে বিশ্বব্যাপী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ভারত বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর পল্টন থেকে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে পদযাত্রার শুরুতে এই কথা বলেন তিনি। এ সময় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভারতে এখনও 40% স্যানিটাইজেশনও নেই, সেখানে কিসের বড়াই করে তারা। শেখ হাসিনা দেশের মানুষকে বন্দী করে রেখেছিল মন্তব্য করে তিনি বলেন, সেই হাসিনাকে 15 বছর পর সমর্থন দিচ্ছে ভারত। রুহুল কবির রিজভী আরও বলেন, পার্শ্ববর্তী দেশ প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশকে মিথ্যা কলঙ্ক দিয়ে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধকে ম্লান করতে পারবে না ভারত। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে না। বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হওয়ায় বিকারগ্রস্ত আচরণ করছে দেশটি, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বিগত 15 বছরের সম্পর্কের পর্যালোচনা হতে পারে বলে মত বিশ্লেষকদের। হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের রেশ ধরে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন। পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকাও। প্রতিবাদে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে ভারত বিরোধী বিক্ষোভ। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করে বাংলাদেশ সরকার। এরই মধ্যে সোমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। ভারতীয় পররাষ্ট্র সচিবের আসন্ন সফর দুদেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমরা যে জুলাই বিপ্লবের পরে তরুণদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার অসাধারণ আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী। এতদিন ধরে সাউথ এশিয়াতে ভারতের যে জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা যে হিজেমনিক স্ট্র্যাটেজি এবং হিজেমনিক থিওরি, হিজেমনিক ডোমিনেশন, তা বাংলাদেশ প্রথমবারের মতো ভেঙে তছনছ করে দিয়েছে। বর্তমানে কৌশলগত দিক থেকে বাংলাদেশের অবস্থান অনেক বেশি শক্তিশালী। এ অবস্থায় দর কষাকষি করে ন্যায্যতার সম্পর্ক তৈরিতে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়ার অন্যান্য যে ছোট রাষ্ট্রগুলো আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখন জন্ম হলো আফগানিস্তান, আমরা যদি আরও এগিয়ে যাই সেন্ট্রাল এশিয়াতে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আমরা যদি আরও পাশে রাখি ইরান, তাহলে বিশাল মুসলিম যে একটা জোন রয়েছে, এবং দক্ষিণ এশিয়ার যে আমাদের ব্যতিপ্রতিম রাষ্ট্রগুলো রয়েছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, তাদের সবার সাথে আমাদের একটা অর্থনৈতিক জোট হতে পারে। এবং ওই অর্থনৈতিক সম্পর্ক যখন আমরা নির্মাণ করতে পারি, অলরেডি আমরা কিন্তু উই আর ইন দ্য মেকিং, তাহলে ভারত আমাদের জন্য কোনো ফ্যাক্টর হবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি। তাই নিজেদের স্বার্থেই তারা সম্পর্ক স্বাভাবিক রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের টেলিকমিউনিকেশন, গার্মেন্টস, বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহু মানুষ চাকরি করে। আজকে যদি, এবং এই চাকরিগুলো অনেকাংশে অবৈধভাবে করে, বাংলাদেশের মানুষ যদি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাওয়া বন্ধ করে দেয়, এবং বাংলাদেশে যে ভারতের এক্সপোর্ট আছে, বাংলাদেশের মানুষ যদি পণ্য বর্জন করা শুরু করে, তাহলে আমি মনে করি, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি মোদী সরকারের বর্তমান অবস্থান অব্যাহত থাকে, তাহলে মোদী সরকারের অবস্থা শেখ হাসিনার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই তিনটে ঘটনা ঘটলে ভারতের ব্যবসায়ী, সুধী সমাজ, মধ্যবিত্ত কেউ ভালো থাকবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় কূটনৈতিকদের দক্ষতার সঙ্গে দর কষাকষির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা আপনার মিনিমাম। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমাদের সাথে
ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। তাদের মতে বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে ভাবতে হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে। দেশি বিদেশি বিভিন্ন মহলের স্বার্থ হাসিলে ধর্মকে ব্যবহারের অপচেষ্টা মধ্যযুগীয় দাবি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের রিপোর্ট। একদিকে পতিত সরকারের দোসরদের অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র, অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অবিরত চেষ্টায় ভারত, যার সবশেষ নজির ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রপন্থীদের হামলা। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিয়ে গেল সপ্তাহে ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই একই পরিবারের সদস্য। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ ভারত আওয়ামী লীগের দৃষ্টিতে দেখলে ভুল করবে বলে মনে করেন যুগপৎ আন্দোলনের নেতারা। ইউনূসের ডাকা জাতীয় ঐক্যের বৈঠকে এ নিয়ে বার্তা পাঠাতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বার্তাটা যেমন দেশের মানুষকে আমরা দিতে চাইছি তাদের আস্থার জন্য, ভারত সহ গ্লোবাল যে কমিউনিটি তাদের কাছে আমরা এরকম একটা বার্তা দিয়েছি যে আমাদের মধ্যে রাজনীতি হয়তো বা মতাদর্শের কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বা জাতীয় স্বার্থে বাংলাদেশের সকল মানুষ, রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ। যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল, দম্ভ না, কারো কাছে মাথা নত করবো না, এটাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রতিবেশীকে এবং সমগ্র বিশ্বকে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। বাংলাদেশ অনেকগুলো বছর অনেক ঘটনার মধ্যে দিয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে। এটা আমাদের নতুন করে প্রমাণ দেওয়ার দরকার আছে এরকম না। আমাদের ওই ইমেজটাকেই প্রাথমিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী, যেহেতু অন্য কিছু তাদের কাছে এখন করার নেই। সো আমাদের বিচলিত হওয়ার ব্যাপার নেই, আমাদের উত্তেজিত হওয়ার ব্যাপার নেই। দেশি বিদেশি যে কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ালেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে দাবি করে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ধর্মকে ব্যবহার করে যে বিভাজন, যে বিভক্তি, যে পোলারাইজেশন করার যে চেষ্টা, সেটা তো একটা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, আর তো কিছু না। সুতরাং কিন্তু এটার ভিকটিম তো হচ্ছে, এটা শিকার হচ্ছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে অনেক বুঝতেও পারছে না যে তারা কোথায় ব্যবহৃত হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং অন্যরা এখানে শিকার হচ্ছে। দেশের সুরক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হবে, এই ঐক্য তো থাকতেই হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকবে বলে জানান ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী। গত 24 অক্টোবর হাইকোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই 5 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন। ডক্টর ইউনূসের নামে 2019 সালে এসব মামলা করা হয়। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, মিডিয়ায় তথ্য সন্ত্রাসের প্রতিবাদে নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, একটু আগে শান্তিনগরে ছিলেন, পদযাত্রাটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? ইশিকা, এই মুহূর্তে এই পদযাত্রাটি রয়েছে রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় এবং
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা 11:30টার দিকে শুরু হওয়া এই পদযাত্রা ভারতীয় যে হাই কমিশন রয়েছে গুলশানের, সেই ভারতীয় হাই কমিশনে বিএনপির যে 3 সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে। এবং আপনি যেমনটি জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরেই সাম্প্রদায়িক নানা ইস্যুতে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছিল এবং এই সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা যেটি দাবি করছেন যে ভারতের প্রত্যক্ষ মদদে এই সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে ভারতে অবস্থিত বাংলাদেশের যে সহকারী হাই কমিশন, সেই সহকারী হাই কমিশনে উগ্রপন্থীরা হামলা করেছে এবং সেই হামলার প্রতিবাদে আজকের এই স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে এই বিএনপির 3টি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এবং এই পদযাত্রা শুরু হওয়ার আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে কথা বলেছেন এই জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে ভারত একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যেই ধরনের বন্ধুসুলভ আচরণ করার প্রয়োজন ছিল বাংলাদেশের সাথে, সেই জায়গা থেকে তাদের বিচ্যুতি হয়েছে এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের সাথে এই ধরনের অবন্ধুত্ব সুলভ এই যে আচরণ, সেই আচরণ কিন্তু দুই দেশের সম্পর্ককে আরো অবনতির দিকে নিয়ে যাবে, এমনটি কিন্তু শঙ্কা প্রকাশ করা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে কোনো কিছু করতে তারা প্রস্তুত রয়েছেন এবং এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মোকাবেলা করবেন, এমনটি কিন্তু প্রত্যয় তারা জানিয়েছেন। এবং প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে কিন্তু পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের মদদ দিচ্ছে ভারত। এবং তিনি যেটি বলেছেন 5ই আগস্টের যে সরকার পতনের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব নেয়ার পর থেকেই এই সরকারকে অস্থির করতে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে কিন্তু ভারত একটি বিশেষ বাংলাদেশেরই একটি বিশেষ রাজনৈতিক দল এবং বিশেষ করে আওয়ামী লীগকে ইঙ্গিত করে যেটি বলেছেন যে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রক্ষার জন্য এবং তাদের এই দেশের রাজনীতিতে পুনর্বহালের জন্য তারা এই ষড়যন্ত্রের প্রত্যক্ষ মদত দিচ্ছে, এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ শাসনের যেই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ওপর 15 বছর ধরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই 15 বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার পেছনেও পার্শ্ববর্তী দেশ ভারতের ভূমিকা ছিল এবং ভারত তখনকার কোনো অন্যায়ের প্রতিবাদ করেনি, এমনটি কিন্তু সমালোচনায় বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং যেটি বলছেন যে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখে সেই জায়গা থেকে কিন্তু ভারতও ক্ষতিগ্রস্ত হবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং ভারতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে চিটাগাংকে। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। পূর্ব রামপুরা এলাকা অতিক্রম করছে এই মুহূর্তে বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রাটি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্রিফ করছেন তার আইনজীবী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আবেদনটাই আমরা দেখতে পেলাম প্রদীপের বউকে এইতে দেওয়া আসামি করা হয়েছে, তাকে শুধুমাত্র একটি কারণ, তার স্বামী
কিন্তু আমাদের সামনে চূড়ান্তভাবে দেখা গেল। তারপরে আরেকটা জিনিস দেখা গেল, এই যে অ্যান্টি কারাপশন মামলাটা করেছে, অত্যন্ত হাস্যকর কতগুলি জিনিস বলেছে কি, ক্যারন, আপনার চুমকি ক্যারন বলেছে তার বাবা তাকে একটা 6তলা বিল্ডিং জমি সহ তাকে দান করেছে, এই দানটাকে সঠিক বলে মনে করেছে, কিন্তু অবিশ্বাস আছে, 2 মেয়ে আছে, তাহলে 2 ছেলেকে বাদ দিয়ে 1 মেয়েকে বাদ দিয়ে আরেকজনকে কেন দান করলো? দান করাটা তো একজনের ব্যক্তিগত ইচ্ছা। সুতরাং অবিশ্বাস করে অপরাধের ক্ষেত্রে নেওয়া যায় না। সেই ক্ষেত্রে ওনারা বলছেন এই যে সম্পদটা গড়েছেন, এই তার এটা, এই জিনিসটা আমরা তুলে ধরলাম। তারপরে আবার তুলে ধরলাম সবচেয়ে বেশি যে সাজাটা দেওয়া হয়েছে আপনার ইয়েতে মানি লন্ডারিং এর 10 বছর সাজা, অথচ সেইখানে 12 নম্বর সেকশনে আছে যে মানি লন্ডারিং এর ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে তা ইনভেস্টিগেশন রিপোর্ট জমা আসবে এবং তাদের সার্টিফিকেট নেওয়ার পরে কগনিজেন্স নেওয়া হবে এবং 4 কগনিজেন্স নেওয়া হবে। এই দুইটাও কিন্তু আইনত করা হয়। 10 বছরের ভিতরে অলরেডি 2.5 বছরের উপর প্রায় 3 কাছাকাছি উনি জেল খেটেছেন। উনি একজন মহিলা, ওনার সন্তান আছে, তারা স্কুল গোয়িং, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই, তিনি নিজে অসুস্থ। এই সমস্ত বিবেচনা হাইকোর্ট বিভাগ তাকে জামিন প্রদান করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এগুলো একটু এটা কিন্তু আপনার হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে ডিসেম্বরের কোন পানি ওইটা হলে মানে এই রাস্তাঘাটে অসুবিধা না, শৃঙ্খলা না করে। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস কেউ না উড়ায়। ওই বলছি আতশবাজি, ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি, যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই বিদেশি যারা বাংলাদেশে আছে অবৈধভাবে আপনারা একটা নির্দেশনা দিয়েছেন, সেটা বিষয়ে একটু বলতে দিন। আপনারা দেখবেন আপনার কাছে দেওয়া হবে না, বিদেশে গিয়েই অবৈধভাবে করবেন, বিজ্ঞপ্তিটা প্রচার করে দেবেন। ব্রিফ করছিলেন উপদেষ্টা। দেখছেন সংবাদ দুপুর।